কথিত আছে এই ঘাটটি অত্যন্ত পবিত্র। এখানে দাহ করলে নাকি স্বর্গ লাভ হয়। বারাণসী বা কাশীতে মোট ৮৪টি ঘাট আছে। আমরা আমাদের হোটেল ট্রিডেভ ব্র্যান্ড থেকে বেরিয়ে পড়েছি। হোটেলটা ৮০ ঘাটের কাছাকাছি। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গধুলিয়া চকের কাছে। সেখানে আমাদের একটা বোট অলরেডি হায়ার করা আছে। সেই বোটে করে চড়ে আমরা গঙ্গা ভ্রমণে বেরোবো। তো চলুন, রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই গধুলিয়া চকে। আমরা আমাদের গধুলিয়া চকে যাওয়ার রাস্তায় যেতে যেতে আমরা এখন পেরোচ্ছি বাঙালি টলি। বেশ ভালোই লাগছে নিজেদের বাংলা থেকে, যখন আমরা উত্তরপ্রদেশের বারাণসীতে এসেছি নিজেদের এক টুকরো বাংলার আর্কিটেকচার যখন আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে। আর এই যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন তার ঠিক ভেতর দিক দিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম এক্ষুনি আমাদের মা দুর্গাকে। নবমীর দিন বারাণসীতে এসে মা দুর্গার দর্শন করে বেশ ভালোই লাগছে। বাঙালি টোলা হয়ে আমরা পৌঁছে গেছিলাম গধুলিয়া চকে। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমাটি দেখে প্রথম বেনারসের সরু গলি দিয়ে হাঁটার ইচ্ছে হয়েছিল। সেই সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম আনাচে কানাচে ছোট্ট ছোট্ট মন্দির, শিব মন্দির, মায়ের মন্দির, বিভিন্ন মন্দির দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটে আগের থেকেই আমাদের একটি নৌকা বুক করা ছিল। আমাদের হোটেল থেকে সেটি আগের থেকে ভাড়া করে রাখা ছিল। সেই নৌকো চেপে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাবক্ষে ভ্রমণ করতে। গঙ্গা ভ্রমণ করার জন্য ছোট ছোট নৌকো এবং বড় নৌকো দু প্রকারই এখানে পাওয়া যায়। আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটি করে ভ্রমণ করতে চান। আমরা একটি ছোট নৌকো নিয়েছিলাম এবং তার মোট ভাড়া লেগেছিল ২৫০০ টাকা। আমরা বেশ কয়েকজন ছিলাম বলে আমাদের টাকাটা ভাগ করে নিয়ে বেশ খুব একটা পকেটে লাগেনি। আপনাদের মতন ভেবে চিনতে নৌকো ভাড়া করে গঙ্গাবক্ষে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়তে পারেন। বারাণসী বা কাশীতে মোট ৮৪টি ঘাট আছে। এক একটি দেখতে দেখতে আমাদের বেশ লাগছিল। প্রত্যেকটা ঘাটের একটি একটি করে নিজস্ব গল্প। আমাদের নাবিক ভাই যখন আমাদের সেই গল্পগুলি বলছিল বেশ ভালো লাগছিল। আমরা যাত্রা শুরু করলাম দশাশ্বমেধের ঘাটের সামনে দিয়ে। সেই দশাশ্বমেধ ঘাটেই আমরা আবার ফিরে আসব। গঙ্গাবক্ষে যখন ভ্রমণ করছিলাম তখন সন্ধে হবে পুরোপুরি যে আলো চলে গেছে তা কিন্তু নয়। বেশ লাগছিল। গঙ্গার ওপর যখন আমাদের নৌকোটি চলে যাচ্ছিল সে কি মনোরম দৃশ্য। আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবথেকে অবাক করা বিষয় কোনটি বলুন তো? এত বছর আগেও কি সুন্দর এই নির্মাণ শৈলী। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ৬৪ ঘাটে। ৬৪ যোগিনীর উদ্দেশ্যে এই ঘাটটি নির্মাণ করা। হিন্দু ধর্ম অবলম্বনকারীদের কাছে এই ঘাটটি অত্যন্ত পবিত্র। ৬৪ ঘাট ছেড়ে যতই আমরা এগোতে থাকলাম আমরা দেখতে পেলাম আরও কত ঘাট, দিকপাতিয়া ঘাট, কেদার ঘাট, আরও কত ঘাট, এবং প্রত্যেকটি ঘাটেরই যেমন আমি বলছিলাম এক একটি করে অন্য অন্য গল্প। বেশ ভালোই লাগছিল গল্প শুনতে শুনতে যখন আমরা এগোচ্ছিলাম। এই এক একটা গল্প শুনতে শুনতে আমরা যতই এগোতে থাকছিলাম দেখছিলাম কি সুন্দরভাবে এই ঘাটগুলি নির্মাণ করা। এই ঘাটগুলিতে স্নান করে ওই সিঁড়ি বেয়ে প্রত্যেকটি মানুষ যখন উঠে যায় চলে যায় ছোট্ট ছোট্ট মন্দির, বড় বড় মন্দির, আনাচে কানাচে আরও কত যে মন্দির আছে সেই সব মন্দিরে নিজেদের শ্রদ্ধা অর্পণ করতে। ঠিক সন্ধ্যা হবে এরম পরিবেশে যেমন আমরা ঘুরেছিলাম ঠিক তেমনই একদম সকালবেলা আমরা ক্রুজ রাইডও নিয়েছিলাম এই সবকটি ঘাট দেখার জন্য। সেই ভিডিওটিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে দেব। আশা করি আপনাদের এই ভিডিওটা এবং পরের ভিডিওগুলি খুব
খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই কমেন্টের অধীর অপেক্ষায় আমরা রইলাম। বেনারসের প্রত্যেকটি ঘাটই অত্যন্ত পবিত্র। এই ঘাটগুলিকে পূজা অর্চনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে হরিশ্চন্দ্র ঘাট অত্যন্ত বিখ্যাত। এই ঘাটটিকে মূলত দাহ কার্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। রঘুবংশীয় রাজা হরিশ্চন্দ্রের সততা ও একনিষ্ঠতার প্রতীক হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। কথিত আছে এই ঘাটটি অত্যন্ত পবিত্র। এখানে দাহ করলে নাকি স্বর্গ লাভ হয়। এই ঘাটটি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। মন বিষণ্ণ হলো ঠিকই, কিন্তু বাকি ঘাটগুলি দেখতে হবে তো, তাই এগিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হনুমান ঘাটের কাছাকাছি। হনুমান ঘাটটি মূলত হনুমানকে উৎসর্গ করে বানানো। প্রচুর বাঁদর দেখা যায় এখানে। আস্তে আস্তে আরও বেশ কয়েকটি ঘাট আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। এই যে নানাবিধ ঘাট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ঘাটের দেওয়ালে বেশ বড় বড় করে এদের নাম উল্লেখ করা আছে। এই নামগুলি যদি আমরা মন দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো নানান রাজা তাদের রাজত্বকালে এক একটি ঘাটের নির্মাণ করে গেছেন। প্রত্যেকটি ঘাটই বেশ সুন্দর এবং একে অপরের থেকে আলাদা। নির্জনী ঘাট, নির্বাণী ঘাট, শিবালা ঘাট ও চেত সিং ঘাট, এই চারটি ঘাট মিলিয়ে চেত সিং ঘাট। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই ঘাটটির বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। ওয়ারেন হেস্টিংস কাশীর রাজাকে এই ঘাটটিতে আক্রমণ করেন। ভয়ঙ্কর এক যুদ্ধ হয়। তাতে প্রথমে কাশী নরেশ বিজয় লাভ করলেও পরে তার পরাজয় হয়। অতএব এই ঘাটটি আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যি মামার প্রায় বাড়ি যাওয়ার পালা। জ্বলে উঠেছে ঘাটের বিভিন্ন আলো। নৌকোটি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করুন এই মনোরম দৃশ্য। দেখা হচ্ছে আরও খানিকক্ষণ বাদে। বলছি আরও কিছু নতুন নতুন কথা। এই যে ঘাটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিষাদ রাজ ঘাট। শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে থাকাকালীন যখন গঙ্গা পারাপার করেছিলেন, এই ঘাটটি দিয়েই নিষাদ রাজ শ্রীরামচন্দ্রকে পারাপার করতে সাহায্য করেছিলেন। ওনার উদ্দেশ্যে একটি ছোট্ট মন্দির এখানে নির্মাণ করা আছে। এইবার আমরা এসে পৌঁছেছি জানকী ঘাটে। নাম থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ঘাটটি মাতা সীতার উদ্দেশ্যে নির্মাণ করা। এই ঘাটটিতে নাকি ছট পূজা অতি আনন্দের সঙ্গে পালন করা হয়। প্রায় অন্ধকার যখন হয়ে এসছে আমরা 80 ঘাটের কাছাকাছি এসে পৌঁছলাম। আগেই বলেছি আমরা 80 ঘাটের কাছাকাছি একটি হোটেলে ছিলাম যার নাম ত্রিদেব গ্র্যান্ড। বেশ ভালোই ছিল হোটেলটি, আপনারাও চাইলে থাকতে পারেন। এই 80 ঘাটের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। মা পার্বতী দুই রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে বধ করার পর 80 নামক অস্ত্রটি এইখানে ফেলে দিয়েছিলেন। যেই জায়গায় পড়েছিল সেখান থেকে 80 নদীর জন্ম হয়। 80 নদী এবং গঙ্গার মিলন স্থলই হচ্ছে 80 ঘাট। দশাশ্বমেধ ঘাট যেমন সন্ধ্যা আরতির জন্য বিখ্যাত, ঠিক তেমনই 80 ঘাটও সন্ধ্যা এবং সকাল দুই বেলার গঙ্গা আরতির জন্যই বিখ্যাত।
আপনার যদি ইচ্ছা হয় অন্ধকার থেকে আলোর উদ্দেশ্যে আপনি গঙ্গা আরতি দেখবেন, আপনি পৌঁছেই যেতে পারেন আস্সি ঘাটে। মোটামুটি ভোর 5টা নাগাদ শুরু হয় আস্সি ঘাটে গঙ্গা আরতি। আস্সি ঘাট অব্দি গিয়ে আমাদের নৌকাটি ঘুরিয়ে দেওয়া হলো দশাশ্বমেধ ঘাটের দিকে। কেন যাচ্ছি? আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখার জন্য। শুনেছি সেটি নাকি অপূর্ব সুন্দর হয়, দেখলে মন জুড়িয়ে যায়। চলুন আমাদের সাথে আপনারাও চলুন সেই গঙ্গা আরতির জন্য, দেখা যাক কেমন সুন্দর সেই আরতি। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির ওপর আমরা আলাদা একটি ভিডিও তৈরি করেছি। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটিও আপনাদের সাথে আমরা শেয়ার করব। বলবেন কিন্তু কেমন লাগলো। প্রায় বিকেল 5টা নাগাদ আমরা উঠেছিলাম এই নৌকাটিতে। সব কটা ঘাট দেখতে দেখতে আর এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কখন যে 5টা থেকে গড়িয়ে 6টা হয়ে এলো আমরা বুঝতেই পারলাম না। প্রায় 6টার কাছাকাছি এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে নৌকা চালক আমাদের নিয়ে চলে এলো আবার দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি। উপযুক্ত একটি জায়গা দেখে সিন্ধিয়া ঘাট ও দশাশ্বমেধ ঘাটের ঠিক মধ্যিখানে অবস্থিত মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটে 24 ঘন্টাই চিতা জ্বলতে থাকে, তাই আপনি যখনই যান না কেন অন্তত একটা চিতা আপনি ঠিকই জ্বলতে দেখতে পারবেন। মণিকর্ণিকা ঘাটের নামকরণের পেছনে বিভিন্ন গল্প আছে। তার মধ্যে একটি হলো শ্রী বিষ্ণু এখানে একটি কুণ্ড সৃষ্টি করেছিলেন। সেই কুণ্ড জলের মধ্যে মহাদেবের মণি এবং মাতা পার্বতীর কানের একটি মূল্যবান পাথর পড়ে গেছিল। তবে থেকে এই কুণ্ডর নাম মণিকর্ণিকা এবং তার থেকে মণিকর্ণিকা ঘাট। বলা হয় মহাদেব নিজে তারক মন্ত্রের মাধ্যমে যে দেহ এখানে দাহ হয় তাকে মোক্ষ লাভ করতে সাহায্য করেন। অপর একটি কাহিনী থেকে আমরা জানতে পারি, প্রজাপতি দক্ষ যখন মহাদেবকে অপমান করছিলেন, মাতা সতী তখন মহাদেবের অপমান সহ্য করতে পারেননি, তাই তিনি নিজেকে ভস্মীভূত করেন দক্ষের যজ্ঞে। ব্যথিত মহাদেব মাতা সতীর নিথর ভস্মীভূত দেহ কাঁধে করে অগ্নিশর্মা হয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। তাকে শান্ত করতে এবং পৃথিবীকে রক্ষা করতে শ্রী বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সেই সময় তার কানের দুলটি পড়ে এইখানে, তার থেকেও এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। ঘুরতে ঘুরতে আমাদের এই নৌকোবিহার গঙ্গাবক্ষে প্রায় শেষের দিকে। আমাদের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বেল আইকনটি হিট করে রাখুন যাতে আমাদের আপকামিং ভিডিওস আপনারা রেগুলারলি দেখতে পান। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হেল্প আস গ্রো।
প্লিজ ডু কমেন্ট। থ্যাংক ইউ। আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ আপনাদেরকেই যোগাতে হবে। দ্য ড্রিম হাউসের সাথে অবশ্যই আপনারা সকলে জুড়ে থাকবেন। ধন্যবাদ।